রাজবল্লভী মাতা মন্দির, যাকে অনেকে শ্বেতকালী হিসেবেও জানেন। আনুমানিক 1200 বছরের পুরনো এই মন্দির। আঁশ ছাড়া চিংড়ি মাছ দেওয়ার কারণটা কি? উনি দুর্গার মতো ওনার মুখ, চোখ, হ্যাঁ, ওনার সরস্বতীর মতো শ্বেত বর্ণ। আপনি তো জানেন ওখানে একটা দৈনিক ভোগের ব্যবস্থা আছে। সুধীর কোটো ঠিক নয়, ওটা আসলে রক্তের বাটির প্রতিরূপ। রক্তটা অনেকে বিশ্বাস করেন তাদের অনেক রোগ মুক্তি হবে, তাদের অনেক সমস্যার মুক্তি হবে। ভোগের ধার্য মূল্য 40 টাকা। আর সকাল সকালই মোটামুটি 10:30টার মধ্যে মোটামুটি ভোগ কুপন বিলি শেষ হয়ে যায়। একটা ফোন নাম্বার আছে, সেখানে ফোন করলে আমরা আমাদের এস্টেট ম্যানেজারকে অনুরোধ করে দিই। তাদের এই ইচ্ছা পূর্ণ হয়েছে এবং তারাই তখন তাদের সন্তানের ছবি লাগিয়ে যান। ঘটনাটা হলো, মাকে তো শাড়ি পরানো হয়, তো সেই শাড়ি তো কেউ পরে না, তো সেই শাড়ি কেউ পরে না, তো ব্রাহ্মণরা বলে সেই শাড়ি পরা নাকি মানে মা নাকি খুশি হন না। তো মহিষাসুর মর্দিনী, সেই হিসাবে মনে হয় মোষের একটা যোগাযোগ রেখে মোষ বলির প্রথা বহু বছর ধরে চলছে। নমস্কার, বাস ভাইবে আপনাদের স্বাগত। আজকে আমরা এসেছি হুগলির হরিপালের শ্রী শ্রী রাজবল্লভ মাতা মন্দিরে, যাকে আমরা শ্বেতকালী বলেও জানি। আজকে আমরা জানবো এই মন্দিরের ইতিহাস, এখানকার সেবায়েত শ্রী অদৃশ ভট্টাচার্যের মুখ থেকে। অদৃশবাবু, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার। নমস্কার। আপনাদের এই রাজবল্লভী মাতা মন্দির, যাকে অনেকে শ্বেতকালী হিসেবেও জানেন, আনুমানিক 1200 বছরের পুরনো এই মন্দির। প্রাচীন একটা পৌরাণিক সত্য ঘটনা আছে, সেই ঘটনাটা সর্বপ্রথম আপনি আমাদের দর্শকদের যদি বলেন। আমরা জানি 700 বছর মতন পুরনো। এটা বর্ধমান মহারাজার প্রপার্টি ছিল। তারপর আমার প্রপিতামহ সেখান থেকে উনি নিয়েছিলেন, রাজা কিশোরীলাল গোস্বামী, শ্রীরামপুরের রাজবাড়ির যিনি কর্ণধার আর কি। তো তারপর থেকে উনি ওনার পর ওনার ছেলে, সুযোগ্য ছেলে তুলসীচন্দ্র গোস্বামী, বিগ ফাইভ অফ বেঙ্গল, স্বরাজ পার্টির এমপিও ছিলেন। তারপর অসীমা গোস্বামী, তারপর পরিবার সূত্রে তারপর আমি ঠাকুরের এর জন্যে আমরা সেবায়েত হয়েছি এবং চেষ্টা করছি কি যত ভালোভাবে ঠাকুরের উন্নতি করা যায়, মন্দিরের উন্নতি করা যায়, এলাকার উন্নতি করা যায়। আর এছাড়া আমাদের তো মানে রাজবলহাটের রাজবল্লভী মার জায়গায় হসপিটালের জন্য জমি দেওয়া, শ্মশানের জন্য জমি দেওয়া, পার্কের জন্য জমি দেওয়া, বাস স্ট্যান্ডের জমি দেওয়া, আমাদের তো এগুলো দেওয়াই আছে, আমরা দিয়েই থাকি আর কি, যাতে রাজবলহাটের লোকদের সুবিধা অসুবিধা যাতে সুবিধাই হয় আর কি। তো আমরা এগুলো তো এটা আমাদের কর্তব্য মনে করি, আমরা এটা আমাদের কর্তব্য মনে করি কি আমার সামনে আমার পেছনে আমার ঠাকুর আছেন এবং তার উন্নয়নের জন্যে, সে মন্দিরের উন্নয়নের জন্য। এখন তো আগে তো অত কিছু হয়নি, যখন থেকে আমরা দায়িত্ব নিলাম তো তখন থেকে অনেক দোকান পাট এবং রাজবলহাটের লোকদের কাজকর্ম, বুঝতেই পারছেন, দোকান থাকলে দুটো লোকের চাকরি হয়, দুটো লোকের কাজকর্ম হয়। সো অনেকখানি উন্নয়নই হয়েছে। দেবীকে কি দিয়ে তৈরি করা হয় আর তার উচ্চতাটা কি? আপনারা কত বছর পর দেবীর নবকলেবর করে? নবকলেবর 12 বছর অন্তর হয়। 12 বছর অন্তর হয়। আর ঠাকুর আমার মাটির ঠাকুর। প্রথম যখন ঠাকুরটিকে প্রতিষ্ঠা করা হয়েছে তখন কি মাটি দিয়ে? তখন থেকেই মাটির ঠাকুর। আচ্ছা, আর এনার উচ্চতাটা মোটামুটি ধরুন 5 ফুটের তো বেশি। 5 ফুটের বেশি, 5 ফুট 5.5। মন্দিরের বাইরের দিকে একদম আপনার বাউন্ডারির বাইরে ঠাকুরের সামনে একটা দিঘি আছে, পুকুর আছে। আপনার ডান দিকে পুকুর আছে, বাঁ দিকে পুকুর আছে, ওখানে লোকেরা স্নান করে ঠাকুরকে পুজো দেয়। আচ্ছা, এটা এত বছর ধরে হয়ে আছে। পুকুরটার কি অন্য কোনো বৈশিষ্ট্য আছে? এখন এত বছর ধরে ওখানেই আছে, শুনেছি ঠাকুর নাকি স্নান করতে, দেবী স্নান করতে তখন নুপুরের আওয়াজ আসে। আচ্ছা, ওইটার ক্ষমতা তো আমার নেই,
ওটা শোনার ক্ষমতা আমার নেই আর কি। মন্দিরের আজ থেকে ধরুন 400 বছর আগে বা তার আগেকার হয়তো মন্দিরের যে একটা ভগ্ন অবস্থা ছিল, তার থেকে এখন মন্দিরের অবস্থা খুব সুন্দর। আগে সেই জায়গাটা আপনারা কবে হস্তান্তর নেন মন্দিরটা? 5-6 বছর তার আগে থেকেই আমরা সেটাকে আরও রেনোভেট করার চেষ্টা করেছি, করে আস্তে আস্তে দোকানপাট আস্তে আস্তে, যাতে দুটো লোকের ভাতের জোগাড়ও হয় আর ঠাকুর বাড়িতে লোক আসেও আর কি। সেই এইরকম আগে এইরকম ছিল না, বুঝতেই পারছেন, একটা গ্রামের মধ্যে জায়গা ওই ছিল তো। মাকে ভোগে চিংড়ি মাছ, আঁশ ছাড়া মাছ আর আগে। আপনার একটা ঘ্যাট মতো দেওয়া হয়। আঁশ ছাড়া চিংড়ি মাছ দেওয়ার কারণটা কি? দেখুন, এগুলো তো এত বছর পুরনোর একটা রীতি আছে, আর কিছু টেকনিক্যাল জিনিস আছে, সেগুলো আমার স্ত্রী আপনাকে বলে দিতে পারবেন। ওনার নামটা বলুন। নিপা ভট্টাচার্য। নিপা দেবী, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার। নমস্কার। আপনার কাছে আমার প্রথম যেটা জিজ্ঞাস্য, মাকে শ্বেতকালী রূপে ওখানে প্রতিষ্ঠা করা হয়েছে, এর পেছনে কি বিশেষত্ব আছে বা বৈশিষ্ট্য আছে? বৈশিষ্ট্য, ওনাকে তো শ্বেতকালী হিসেবেই উনি পরিচিত, মানে কথিত আছে সবই কথা। তবে রাজা সদানন্দ রায়, যিনি এই মাকে এই রাজবল হাটে প্রতিষ্ঠা করেন, তিনি মানে বলে গেছেন বা লোকমুখে শোনা আছে যে উনি স্বপ্নতে এই রূপই পেয়েছিলেন। এনার রূপটা তো একটুখানি সম্পূর্ণ অন্যরকম, এবং এই রূপ সাধারণত দেখা যায় না। আমরা এখন দু এক জায়গায় আরো শুনছি, কিন্তু ওনার এই রূপ দেখবেন 3টে দেবীর মিশ্রণ। উনি দুর্গার মতো ওনার মুখ, চোখ, হ্যাঁ, ওনার সরস্বতীর মতো শ্বেত বর্ণ, এবং মা কালীর মতো, মা কালী যেমন শিবের উপর দাঁড়িয়ে আছেন, তেমনি এনারও 2 পা 2 শিবের মাথায় আছে, কিন্তু ইনি শ্বেতকালী হিসেবেই বেশি পরিচিত। তো সদানন্দ রায় এই রূপ পেয়েছিলেন স্বপ্নাদেশে, সেই থেকে এই রূপেই মা পূজিত হয়ে আসছে। মন্দিরের আজ থেকে ধরুন 700 বছর বা 600 বছর আগে বা 1000 বছর আগে মন্দিরের যে কাঠামো ছিল বা মন্দির যে অবস্থায় ছিল, সেটা খুবই খারাপ অবস্থায় ছিল। এখন যে অবস্থা, তা সেটাকে আপনারা আবার নতুন করে একটা রূপ দেন। হ্যাঁ, মানে অতি প্রাচীন মন্দির তো এটা তো আমাদের বংশ পরম্পরা একটা সৌভাগ্যের ব্যাপার বলতে পারেন, যে আমরা আমাদের পরিবার, আমরা মাকে, মানে আমার স্বামী অদৃশ ভট্টার সেবায়, তার আগে অসীমা গোস্বামী ছিলেন, তার আগে ছিলেন শ্রী তুলসীচন্দ্র গোস্বামী, এবং তারও আগে রাজা কিশোরীলাল গোস্বামী। এই শ্রীরামপুর রাজবাড়ির এটা একটা বংশানুক্রমে, এটা একটা মানে সেবাক মা সেবা করে চলেছে। অতি প্রাচীন মন্দির, আমাদের নানান ভাবে এটাকে মেনটেন করতে হয়, কিন্তু আমরা যখন একেবারে ভীষণ অ্যাক্টিভ ভাবে এটার মধ্যে ঢুকলাম, তখন দেখলাম যে একটা মন্দিরের একটুখানি আকর্ষণও তো দরকার। মন্দিরটাকে আমরা যদি একটুখানি জনপ্রিয় করতে চাই, তাহলে ভক্তের সমাগমটাও বেশি দরকার। তো কিভাবে করব, আমরা একটু ওটাকে ঝলমলে করার চেষ্টা করলাম, দোকান বানালাম, কিছু বেসিক জিনিস যেমন ঠান্ডা জল, পানীয় জল, তারপরে আপনার ধরুন টয়লেটের, আধুনিক টয়লেটের সুবিধা, এগুলো আস্তে আস্তে করে, এবং এখন ওখানে প্রচুর সমাগম হয়, বলতে পারেন আগের থেকে অন্তত 5 গুণ তো বটেই। আপনি তো জানেন ওখানে একটা দৈনিক ভোগের ব্যবস্থা আছে। এখন তো মানে আমরা সেটা এত লোক হয়ে যাচ্ছে, সবাইকে টিকিট দেওয়া আর সম্ভব হচ্ছে না। তাতে একটু মানুষ একটু ক্ষোভও হন, দুঃখ পান, মার কাছে আসবেন, ভোগ খাবেন, এটা তাদের একটা ভীষণ একটা আনন্দের ব্যাপার। কিন্তু সত্যি কথা বলতে 10:30 11টার পরে আর টিকিট দিলে তারপর তো তাকে মানে আপনি বলতে চাইছেন ভোগটাও দিতে হবে, এতটা লোকের রান্না করা। আরেকটি জানার ইচ্ছা আমার, যেটা আমাদের দর্শকের জন্য প্লাস এটা আমারও নিজে জানার ইচ্ছা, আমরা মাকে যদি কালী রূপে ধরি তাহলে কালীর 4টে হাত হয়, আর আপনার দুর্গা রূপে যদি আমি ধরি আর কি, তাহলে ওনার 10টি হাত। এখানে আমরা দেখতে পাচ্ছি মায়ের 2টি হাত, একটি হাতে আপনার ছুরি আর একটি হাতে সিঁদুর কৌটো। না, সুধীর কৌটো ঠিক নয়, ওটা আসলে রক্তের বাটির প্রতিরূপ। সিঁদুর দিচ্ছি আমরা, রক্ত তো দিতে পারি না।
কিন্তু ওটা যেমন আমার মনে হয়, যতটুকু আমি হিস্ট্রি ঘেটে দেখেছি, মানে যেহেতু ওনাকে শ্বেত কালী বলা হচ্ছে, তাহলে কালী তো আমরা দেখি মুন্ড, হাতে মুন্ড, একদম তাহলে তার একটা রক্তের ব্যাপার রক্তের আছে। ব্যাপার আছে। এ হাতে খাড়া, মায়ের হাতে খাড়া খড়গ। থাকে, তাহলে খাড়ায় রক্ত আছে। তো এখানে খাড়া নেই, ছুরি আছে, আর এ হাতে আসলে আপনার রক্তের বাটি। আমরা ওটাকে সিঁদুর পাত্র দিয়ে এখন ওটা রেখেছি। মা কালীর রূপের সঙ্গে এই যোগসূত্রটা আছে বলেই আমার মনে হয়। মোষ বলি, আপনাদের নবমীতে একটা মোষ বলির প্রথা আছে। প্রথা হ্যাঁ। আছে, এই মোষ বলির প্রথার পেছনে কি কোনো পৌরাণিক ঘটনা আছে? আমি অনেককে জিজ্ঞেস করেছি, জানেন, সেরকম ভাবে বলতে পারে না। তবে যতদূর আমার মনে হয়, মা দুর্গা, আমরা এই দুর্গা পুজোর দিনগুলিতে মাকে দুর্গা হিসেবেই পুজো করি, এবং ওখানে ওটা একটা উৎসব, বড় উৎসব। আমরা তখন প্রচুর চাক জমক, আলো বাজি, এবং মাকে তখন সোনার অলংকারে ভূষিত করা হয়, সাজানো হয়, এবং বিশেষ পুজো করা হয়। তো মহিষাসুর মর্দিনী, সেই হিসাবে মনে হয় মোষের একটা যোগাযোগ রেখে এই মোষ বলির প্রথা বহু বছর ধরে চলছে। मधु मधुरे मधु कैटभ गंजिनी कैटभ भंजिनी महिषासुर पराजित हुआ और स्वर्ग लोक पुनः देवताओं को प्राप्त हुआ। এবং এখন তো ধরুন পেটা টেটা অনেক রকম ব্যাপার, কিন্তু এই সমস্ত জিনিস এত মানুষের সেন্টিমেন্টের সাথে জড়িত যে এগুলোকে মানে চালিয়ে যাওয়া হচ্ছে আর কি। এবং গ্রামবাসী এই মোষবলি দেখতে সেদিন আমাদের প্রচুর পুলিশ মোতায়েন করতে হয়, এবং আমরা থানাতে আগে থেকে জানিয়ে রাখি। এত তার ভিড়, এবং এই বলি দেখা, এবং বলির পরে মোষের ওই রক্ত নেওয়া। আমরা মোষটাকে পরে আমাদের যে মায়ের জমি আছে তার মধ্যে পুঁতে দিই, কিন্তু ওই রক্তটা অনেকে বিশ্বাস করেন তাদের অনেক রোগ মুক্তি হবে, তাদের অনেক সমস্যার মুক্তি হবে। এই ভীষণভাবে একটা গ্রামের সেন্টিমেন্টের সঙ্গে লোকেদের সাথে জড়িত। মোষবলি প্রথা সত্যি অনেকে আর চালান না, কিন্তু এখনো আমাদের মন্দিরে চলছে। আগামী দিনে এটাকে আপনারা কন্টিনিউ করবেন? এখন মন্দির তো ভক্তদের উপর নির্ভরশীল, এখন ভক্তরা এখনো চাইছে। ভবিষ্যতে তো মনে হয় জানি না, বলতে পারছি না। দেবীকে যখন আপনার দুপুরে একটা ভোগ দেওয়া হয়, সেখানে আঁশ ছাড়া চিংড়ি মাছ একটা ঘ্যাট টাইপের করে আপনারা মাকে দেন। এই চিংড়ি মাছের বিশেষত্বটা কি এখানে? প্রথম থেকেই মানে আছে, মা মাছ খেতে ভালোবাসে। আচ্ছা। আর আপনি যদি রাজবলহাটে দেখেন, প্রচুর পুকুর, নদী, ডোবা, হ্যাঁ, তার সাথে তো মাছের একটা সম্পর্ক আছে। তো এবার ওনাকে ওই মানে আমাদের তো ফোড়ন দিয়ে বা অনেক মশলা দিয়ে এরকম ভাবে মায়ের ভোগ করা হয় না, খুব সিম্পল ভাবে মায়ের ভোগ করা হয়। তাই আমরা ওই ভাত, ডাল, আর এটাকে বলি ঘাঁটা, সব রকম সবজি থাকে, আর প্রচুর ভক্ত মাছ দিয়ে যান। এবং মাছ, এবং আমাদের মায়ের দিঘি আছে, সেখান থেকেও মাছ পাওয়া যায়, প্লাস মাছ কেনাও হয়। এখন তো আপনাকে যেরকম বললাম যে প্রচুর লোকের সমাগম, তো অত মাছ তো আর ভক্তরা দেন না। তো বাজারে যারা বসেন তারাও মানে বাজার, আমাদেরই মায়ের জমিতে একটা বাজার আছে, সেই জমিতেও যারা, ওই বাজারেও যারা মাছ বিক্রি বসেন, মন্দির থেকে দূরে? দূরে না, মানে একটু দূরে, আচ্ছা, অল্প দূরে। আচ্ছা, সেটাও আমরা মেনটেন করি, আমরা দৈনন্দিন মেনটেন করি, সেখানে বাজার বসে, তো তারাও মাছ দেয়। সব মিলিয়ে আমরা ওই সবজি মাছ দিয়ে একটা ঘাটা বলে, আর পায়েস, এটা একেবারে আপনি যতবার চাইবেন ততবারই দেয়া হবে। আচ্ছা, এই যে ভোগ নিতে গেলে, মানে ভোগের কুপনটা যদি আপনার কেউ নিতে চায়, আমি ভোগ ওখানে খাবো, তার জন্য কি ধার্য মূল্য আছে, আর টাইমিং এর ব্যাপারটা কি আছে? ভোগের ধার্য মূল্য 40 টাকা, আর সকালই মোটামুটি 10:30টার মধ্যে মোটামুটি ভোগ কুপন বিলি শেষ হয়ে যায়। তারপরেও কিছু থাকলে আমরা চেষ্টা করি ভক্তদের না ফেরাতে, তবে বিশেষ দিনে এবং ছুটির দিনে আর দেওয়া সম্ভব হয় না। আচ্ছা, এমন কি কোনো ব্যবস্থা আছে যেটা ভোগ বাড়িতে আনা যায়, অথবা ধরুন কেউ আসতে তার দেরি হচ্ছে,
আপনি বললেন 10:30টার মধ্যে ভোগের কুপনটা কেটে নিতে হবে। ফোন মারফতে আপনার ঠাকুরের ভোগটাকে বুক করে দিলে যে আমি আসছি, আমার ভোগটা আপনারা রাখবেন, এরকম কোন ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে? একটা ফোন নাম্বার আছে, সেখানে ফোন করলে আমরা আমাদের এস্টেট ম্যানেজারকে অনুরোধ করে দিই। সাধারণত মানুষরা চলেই আসেন, তো আমরা তাদের জন্য অনেক সময় বয়স্ক মানুষ সাথে থাকেন, তারা অত সকাল সকাল আসতে পারেন না বা অনেকে দূর থেকে আসেন, তখন আমরা ওনাদের অনুরোধে আমরা টিকিটটা আমাদের তরফ থেকে রিজার্ভ করে রেখে দিই। আপনি বললেন একটা কন্ট্যাক্ট নাম্বার আছে যাতে ফোন করলে আপনি ভোগটা কুপনটা ওখানে আগে থেকে রাখা যায় বা সেটা বুক করে রাখা যায়। সেই কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের দর্শকদের যদি ক্যামেরায় আপনি বলে দেন ভালো হয়। ফোন নাম্বারটা 8777616759। মন্দিরের খোলার সময় আর বন্ধের সময়? মন্দির খোলা বলতে ধরুন এখন বিভিন্ন পালাদার বিভিন্ন দিনে পুজো আর্চা করেন, তবে সবাই চেষ্টা করেন 6:30 থেকে 7টার মধ্যে মন্দির খুলে দিতে। আর ধরুন মায়ের রাতে শীতল হয়ে যাওয়ার পরে, ওই রাত 8:30টার পরে মাকে শীতল দিয়ে এবং মা রাতে তামাক সেবন করেন, সেই তামাক মাকে দিয়ে মাকে শয়ন দেওয়া হয়, তখন মন্দির বন্ধ হয়ে যায়। আচ্ছা, শীতল খাবারটা তো আমি বললাম বা দর্শকরাও জানেন শীতল খাবার কি। এই তামাক দেবার পেছনে কি বৈশিষ্ট্য মাকে? বৈশিষ্ট্য বহুদিন ধরে এই প্রচলন। আচ্ছা, যখন আমাদের পূর্বপুরুষরাও বলে গেছেন মা তামাক সেবন করেন, তারপরে আমরা সেটাই এখনো অবধি সেই নিয়ম এখনো দিয়ে চলেছি। আমরা চেষ্টা করি ভালো তামাক ওনাকে রাত্রিবেলা দেওয়ার জন্যে, তো সেটাই দেয়া হয়। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনার জানা ওই মন্দিরের এমন কোনো ঘটনা যেটা আপনি মানে অলৌকিক, যাকে আমরা বলি অলৌকিক, যেটার কোনো লৌকিক তত্ত্ব হয় না, দুটো যদি এরকম কিছু বলেন। দেখুন, মা ভীষণ দয়াময়ী, যার জন্যে মায়ের এই দয়ার রূপ কাহিনী চারিদিকে ছড়িয়ে পড়ছে। আপনি যদি দেখেন মন্দিরে, তো আপনি গিয়েছেন, আপনি দেখবেন মন্দিরের দেয়ালে প্রচুর শিশুর বাচ্চার ছবি আছে। তো যারা এই মানে চাইল্ডলেস কাপল আর কি, তারা অনেকেই যান মায়ের কাছে, পুজো দেন, মানে তারা মায়ের কাছে প্রার্থনা জানান। নিঃসন্তান দম্পতিরা যান, তারা মায়ের কাছে এই তাদের একটা সন্তানের ইচ্ছা জানান, এবং তারাই এসে বলেন যে তাদের এই ইচ্ছা পূর্ণ হয়েছে, এবং তারাই তখন তাদের সন্তানের ছবি লাগিয়ে যান, এবং তারা তাদের নিশ্চয়ই মাকে অনেক কিছু মানত করে যান, সেগুলো এসে মন্দিরে পূর্ণ করেন। কেউ হয়তো 100 জন লোককে খাওয়ালেন, কেউ হয়তো মাকে কিছু দিলেন, হ্যাঁ, এইরকম ভাবে তারা তাদের, এবং এই সংখ্যা কিন্তু অনেক। তো আমরা এখন তো ডাক্তারি শাস্ত্র বিশাল উন্নতি করেছে, তাও তো তারা মায়ের কাছে গিয়ে এই দান পাচ্ছেন। তো সেটা তো আমি মনে করি যে কিছুটা অলৌকিকই তো বলবো একদম। আর ধরুন অনেকেই বলেন যে তারা মায়ের কাছে গিয়ে তাদের কোনো সুবিধা, চরম অসুবিধা মায়েরকে জানিয়েছে, মা নাকি তাদের সেই প্রার্থনা শুনেছেন এবং তাদের সেই সমস্যা দূর হয়েছে। আচ্ছা, আপনি আমাকে অফ দ্য ক্যামেরা একটা ঘটনা কিছু বলছিলেন, যেটা বলতে বলতে আপনি থেমে গেছেন আমরা সময়ের ব্যাপারে, সেই ঘটনাটা একটুখানি যদি আপনি বলেন। ঘটনাটা হলো, মাকে তো শাড়ি পরানো হয়, তো সেই শাড়ি তো কেউ পরে না, তো সেই শাড়ি কেউ পরে না, তো ব্রাহ্মণরা বলে সেই শাড়ি পরা নাকি মানে মা নাকি খুশি হন না। তো আমার এক পরিচিত বলেছিলেন যে আমাকে একটা শাড়ি দেবেন দিদি। আমি বললাম শাড়িটা কিন্তু পরা যাবে না। তো যাই হোক, তো বললো না, তাও আমাকে দিন। তো মেয়েটি পড়াশোনা করেছিল, একটু সেরকম অবস্থাপন্ন ঘরের মেয়ে নয়, চাকরি বাকরি করতো। মেয়েটির প্রায় 40-এর কাছে বয়স হয়ে যায়, এবং মেয়েটি সেই অর্থে আমাদের মানে আমাদের এখন তো মানে সমাজে কতগুলো জিনিস আছে না, যে বয়স হয়ে গেলে বিয়ে থা হচ্ছিল না, বাড়ি থেকেও মেয়েটির বাবা ছিল না, তো সেই তার বিয়ে হচ্ছিল না। তো এই শাড়িটা নেওয়ার পরে ওর
একটি বিয়ে ঠিক হয়। আচ্ছা। তো বিয়ে ঠিক হলো, তো আমায় এসে বললো, আমায় দিদি আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না আমার এই বিয়েটা ঠিক হবে কি হবে না। তো আমি বললাম দেখো মা কি করেন। তো তারপরে ওর এই বিয়েটি কিছুদিন বাদে ভেঙে যায়। তখন আমি ভাবলাম কি জানি শাড়িটা দিলাম বলে নাকি মা রেগে গেলেন, কিন্তু না, মা তো ওর জন্যে, এই যে ও মন থেকে মায়ের শাড়িটা নিয়েছিল, মা ওর জন্য তো অনেক দূর ভেবে রেখেছিলেন। ওর এমন বিয়ে হলো যে জায়গায় বিয়ে হওয়ার কথা ওর নয়। তার শ্বশুরবাড়ি প্রচুর অবস্থাপন্ন, একমাত্র ছেলে, এবং এই 40 বছরের বিয়ে হওয়ার পরেও তার একটি ফুটফুটে ছেলে হলো। সে এখন দারুণ সুখে আছে, এবং এইটাতে আমার মনে হয়েছে যেন ওই যে ওর মনের প্রার্থনা, সেটা যেন মা মানে অন্যরূপে মানে ওটা দিয়ে দিলেন, ওর প্রার্থনাটা শুনলেন, এবং অত্যন্ত সুখে আছে, যেটা ওদের বাড়ির লোক কখনো ভাবেনি। আমার যেন মনে হয় এটা মায়ের একটা কৃপা। মন্দির সম্পর্কে দেখুন, আমাদের যে দায়িত্ব দেয়া পেয়েছি আমরা, এটা ভীষণই একটা ভাগ্যের ব্যাপার। ভাগ্য না সৌভাগ্য, মায়ের সেবা করতে পারছি, মার কাছে যেতে পারছি, মাকে দেখতে পাচ্ছি, আর এইটা তো একটা বিরাট পাওয়া। সেই জন্য আমরা চেষ্টা করছি অন্তত ওই অঞ্চলটার অন্তত নানানভাবে, যদি আগে যেমন একটু অতটা ঝলমলে ছিল না, এখন প্রচুর আলো, দোকান, তারপরে নানা রকম লোকে, যাতে গ্রামবাসীও ওই মন্দির ঘিরে কিছু উপার্জন করে। দেখুন, একটা ইকোনমিক ক্যাশ ফ্লো কিন্তু যে কোনো জায়গার একটা খুব জরুরি, এটা আমরা ভীষণভাবে মনে করি। যার জন্যে আমরা অনেক দোকান বানিয়েছি, অন্তত প্রতিটা দোকানে তাদের একটা 16টি দোকান, যদি 16 না, এখন আরও 4-5টা আরও নতুন হয়েছে। ধরুন নতুন 20-25টা পরিবারও যদি তার জীবিকা উপার্জনের উপায় পায়, সেটা আমি মনে করি যে অত্যন্ত জরুরি। নমস্কার, আমি মন্দির স্ট্রিটের ম্যানেজার দেবদাস কুন্ডু। পুজোর ডালা 30 টাকা, 50 টাকা, 100 টাকা, 150 টাকা, শাড়ি দিয়ে 501 টাকা। মায়ের 14 হাত শাড়ি 400 থেকে আরম্ভ, এবার 400, 500, 600, 1000, 1500, 2000, 2500 টাকা দামের পাওয়া যায়। এছাড়া মায়ের ছবি পাওয়া যায় 15, 20, 25, 50, 100, 150, 200, 500 টাকা দামের ছবি আছে। বাৎসরিক উৎসবটা কবে হয়, আর বাৎসরিক উৎসব ছাড়াও কি আপনাদের অন্য কোনো কিছু উৎসব আছে? বাৎসরিক উৎসব বলতে মায়ের জন্মদিন অক্ষয় তৃতীয়া, সেই দিন একটা বড় করে পুজো করা হয়, মায়ের জন্মদিন হিসেবে আমরা এটাকে পালন করি, উৎসব করি। আর দুর্গোৎসব, যেটা পশ্চিমবঙ্গে খুবই বিখ্যাত, ওই 4 দিন মাকে দুর্গা হিসেবে পুজো করা হয়। এবং দুর্গোৎসবে যেরকম আমরা সব জায়গায় দেখি প্যান্ডেল, আলো, বাজি, বিভিন্ন মেলা, এইসব মেলা ওখানে মায়ের মন্দির চত্বরে বসে। এটা একটা বড় উৎসব, এটা গ্রামবাসীরা অপেক্ষা করে থাকে, এবং দূর দূরান্ত থেকেও লোক আসে মাকে এই 4 দিন এই উৎসবে যোগ দিতে। এছাড়া ঝাঁপ আছে, সরস্বতী পুজো আছে, কালী পুজোর দিন সারা মন্দিরে প্রদীপ জ্বালানো হয়, এইসব আছে। আচ্ছা, আপনি যেমন বললেন 4 দিন দুর্গাপুজোর মাকে দুর্গারূপে যেমন পুজো হয় সেরকম পুজো হয়, আর কালী পুজোর দিন মানে অমাবস্যা, যেটা দীপান্বিতা কালী পুজো, সেই দিনটা আপনারা কি করেন? সেই দিনটা একটি মাকে তো পুজো হয়, একটু বিশেষ পুজো হয়, আর ওই সারা মন্দিরে আলো দেয়া হয়। আলো দেওয়া, হ্যাঁ হ্যাঁ, যেমন আর কি কালী পুজো হয়। হ্যাঁ। আচ্ছা, আর এই পুজোর দিনগুলোয় ভোগের কি কোনো ব্যবস্থা থাকে? একদিন ভোগ বন্ধ থাকে, আর এছাড়া অন্যান্য দিন ভোগ দেয়া হয়। এই আপনার দুর্গাপুজোর যে 4 দিন, এদিন তো কোনো ভোগ আপনাদের হয় কি? ভোগ না, নবমীর দিন ভোগ কুপন দেওয়া হয়। কুপন দেওয়া হয় না, অন্যান্য দিন দেওয়া। আপনাদের এই রাজবল্লভী মাতা মন্দির, এখানে যেতে হলে হাওড়া থেকে মেল লাইন, হ্যাঁ, হাওড়া কট লাইন, আর বাস রুটটা যদি আপনি দর্শকদের একটু বলে দেন। না, আরামবাগ লোকাল আছে, সেখান থেকে নিয়ে হরিপালে আপনাকে নামতে হবে। হরিপালে নেবে, ওখানে অসংখ্য বাস, ট্রেকার এগুলো আছে, এরা সবাই রাজবল্লভী মন্দিরের সামনে দিয়ে যায়।
সেখানে কোনো প্রবলেম নেই। ওখানে কাউকে জিজ্ঞেস করলেই হবে কি এটা মন্দিরের দিকে যাচ্ছে কিনা। বাস আছে, ট্রেকার আছে, এখন তো টোটো হয়ে গেছে আর কি সেটা। আর এইটা হচ্ছে ট্রেনের কথা। আর যদি আপনি ডোমজুর দিয়ে যান, ডোমজুর দিয়ে গিয়ে ভেতরটা দিয়ে ঢুকে যদি আপনি গাড়িতে যান আর কি, আপনি কাউকে জিজ্ঞেস করবেন ওখানে রেল লাইনটা ক্রস করে, বা কাউকে জিজ্ঞেস করবেন কি জাঙ্গিপাড়া থানা, জাঙ্গিপাড়া থানার ওখানে কাউকে জিজ্ঞেস করলেই হবে কি আমি মন্দিরে যেতে চাই, কোন দিক দিয়ে যাব, বেশি দূরে না। বাবু অসংখ্য ধন্যবাদ, আপনি এসছেন, এই সম্মান জানিয়েছেন, ধন্যবাদ।